TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TBN24 এর আয়োজিত অনুষ্ঠান TBN অ্যানালিসিসের সাথে আছি আমি নাফিস আহমেদ। আমাদের সাথে আছেন আজকে একজন ইমিগ্রেশন অ্যাটর্নি। সেহেতু আপনার অভিবাসন সংক্রান্ত যে কোনো প্রশ্ন তো অবশ্যই করবেন, কিন্তু পাশাপাশি জানিয়ে দিচ্ছি যে আজকে আমাদের মূলত কোন বিষয়টি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। আমরা কথা বলবো E2 এবং EB2 ভিসা। এই দুটো ভিসা ক্যাটাগরি হচ্ছে মূলত ইমিগ্রেশন বেসড। একটি E2 বিজনেস ক্যাটাগরি আর EB3 সেটি হচ্ছে এমপ্লয়মেন্ট বেসড ক্যাটাগরি। তো মূলত যেটি হয় যে একজন অনাগরিক তিনি যখন এই ইউনাইটেড স্টেটসে আসার চিন্তা করেন, তখন যেটি হয় যে তাকে একটি মাধ্যম বেছে নিতে হয় এবং এই ভিসা ক্যাটাগরির মাধ্যমে তারা কিন্তু এখানে স্থায়ীভাবে বা সাময়িকভাবে বসবাসের একটি প্রবেশের রাস্তা তারা পান। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে বিস্তারিত কথা বলার জন্য আমাদের অ্যাটর্নি একজন প্যানালিস্ট তো আছেনই। তো পাশাপাশি যেটি জানিয়ে রাখতে চাই, যদি ফেসবুকে আমাদেরকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার তো অবশ্যই করবেন, পাশাপাশি আপনাদের মতামত রাখবেন এবং প্রশ্ন করবেন সরাসরি। আর স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি 6463079828, এই নাম্বারটিতে অবশ্যই আপনারা কল করবেন এবং সরাসরি যুক্ত হতে পারবেন আমাদের প্যানালিস্টের সাথে। তাহলে আর দেরি না করে চলুন পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন আজকে অ্যাটর্নি ইশরাত সামি। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। অ্যাটর্নি ইশরাত সামি, যেটি হয় যে এই যুক্তরাষ্ট্র এই দেশটিকে কিন্তু আমরা বিভিন্নভাবে আখ্যায়িত করে থাকি। কখনো আমরা বলি যে এটি ল্যান্ড অফ অপরচুনিটিস, কখনো আমরা বলি কান্ট্রি অফ ড্রিমস। এখানে আসলে স্বপ্ন পূরণ হয় এবং দেখা যায় যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ কিন্তু মরিয়া হয়ে থাকে এই দেশে আসার জন্য। কেউ কেউ আসতে পারে, কেউ কেউ পারে না। তো আজকে আমরা যে প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাচ্ছি, আশা করছি যে যারা এই ডেসপারেট এ দেশে আসার জন্য এবং তারা স্বপ্ন বপন করতে চান তাদের জন্য একটি রাস্তা, একটি সুগম পথ তৈরি করবে। তো সেই প্রসঙ্গে বিস্তারিত E2 এবং EB3 এই ভিসা ক্যাটাগরি একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখন আমরা সবাই জানি যে ইউএস ইকোনমিতে একটু চাপ, একটা নেগেটিভ একটা ভাইব চলছে, যেহেতু আমরা প্যান্ডামিকের মধ্যে দিয়ে যাচ্ছি। সারা পৃথিবীতেই এটা আছে, বাট আমরা যেহেতু ইউএসএ তে বসবাস করি আমরা ইউএসএ-টা বেশি বুঝতে পারছি আর কি। সো এই সময়টা আমরা যেটা দেখছি যে তারা E2 ভিসা, যেটা এখানে ইনভেস্টমেন্ট ভিসা বলা হয়, সেই যে কোনো ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে ভিসাগুলো গ্রান্ট হচ্ছে খুব কুইকলি। সো যেটা এখন আমরা EB5 একটা ক্যাটাগরি আছে যেখানে হিউজ অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করতে হয়। আরেকটা আছে E2 ভিসা, এটার কোনো অ্যামাউন্ট নাই, কিন্তু এটাতে বলা হয় যে সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করলে E2 ভিসাটা পাওয়া সম্ভব। কিন্তু E2 ভিসা অনলি তাদেরকে দেওয়া হবে যারা E2 ট্রিটি কান্ট্রিজ গুলো, যেমন বিশ্বে 80টা E2 ট্রিটি কান্ট্রি আছে যাদের সিটিজেনরা এই E2 ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে। E2 ভিসাটা আমরা দেখছি যে এটা ইনভেস্টমেন্ট যেটা করে, আমরা আমাদের অফিসে আমরা যেগুলো করেছি, আমরা মিনিমাম ইনভেস্টমেন্ট 75,000 থেকে শুরু হয়েছে আর কি। তো যেহেতু আমরা বাংলাদেশি বংশভূত, সো আমাদের বাংলাদেশ নিয়েই আমরা কথা বলতে যাচ্ছি। দেখেন, এই E2 ভিসার জন্য যে ইনভেস্টমেন্ট, যে ফান্ডটা এখানে আনতে হয়, তো এটা বাংলাদেশ থেকে ফান্ডটা ইজিলি সেন্ড করা ইটস ভেরি ডিফিকাল্ট। সেই জন্য ওনারা থার্ড কান্ট্রির মাধ্যমে এই ইনভেস্টমেন্টটা আনা সম্ভব। তো আমি E2 ভিসার কিছু ক্রাইটেরিয়া আমি বলতে চাই যে E2 ভিসাটা কিভাবে আপনারা করবেন। প্রথম স্টেপ হচ্ছে আপনারা অবশ্যই কোনো প্রফেশনালের মাধ্যমে করবেন, যারা অ্যাটর্নি, যারা এসব কাজে এক্সপিরিয়েন্স, যারা করেন এগুলো। নট এভরি অ্যাটর্নিরা এই ভিসাগুলো করেন না। সো আপনার জানতে হবে ফার্স্ট আপনি কি
একজন প্রফেশনালের কাছে যাচ্ছেন কিনা। তারপরে আপনি E2 যারা করতে যাবেন তাদের একটা এখানে কর্পোরেশন অথবা এলএলসি ওপেন করতে হবে ইউনাইটেড স্টেটসে, এবং তারপরে স্টেপ হচ্ছে আপনি এখানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অথবা এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এটা নিতে হবে আপনাকে। এটা আপনাকে নেওয়ার জন্য আপনার যে কোনো সিপিএ এবং আপনার অ্যাটর্নি আপনাকে হেল্প করতে পারে। থার্ড হচ্ছে আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, এবং ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনার মানিটা ট্রান্সফার করতে হবে। এবং মানি নিয়ে অনেকেরই কল্পনা জল্পনা আছে যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট, যেটা এটা কি কত অ্যামাউন্ট হলে এটা সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট হবে। তো সেটার জন্য এটা ডিপেন্ড করে আপনি কি ধরনের বিজনেস করতে চাচ্ছেন এখানে। তো এটা হবে যে আপনার বিজনেসটা অপারেশনাল এবং অ্যাক্টিভ বিজনেসের জন্য আপনার কত খরচ হয়। তো আমরা আপনাদেরকে একটু আগেই বলেছি যে আমরা মিনিমাম $75,000 পর্যন্ত করেছি, বাট এটার কোনো ম্যাক্সিমাম লিমিটও নাই, মিনিমাম লিমিটও নাই। আপনি চুজ করবেন কোন বিজনেসটা আপনি করতে চাচ্ছেন এখানে। তো বিজনেস চুজ করার পরে আপনি আপনার যে থার্ড কান্ট্রি অথবা যেখানেই আপনি পারেন সেখান থেকে আপনি ফান্ডটা ট্রান্সফার করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে, যেটা আপনি এখানে ইউএসএ তে ওপেন করেছেন আপনার কর্পোরেশনের টিন নাম্বার, ইআইএন নাম্বার দিয়ে, এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে। এবং আপনি যখন টাকাটা ট্রান্সফার করবেন এটার অবশ্যই একটা ফান্ডটা কোত্থেকে আসলেও একটা লিগ্যাল সোর্স লাগবে ফান্ডটার, যে ফান্ডটা যেন কোনো অবৈধ সোর্স থেকে অথবা ইললিগ্যাল কোনো কাজ থেকে ফান্ডিংটা না হয়। তারপরে দেখাতে হবে আপনাকে একটা সলিড বিজনেস প্ল্যান থাকতে হবে আপনার, যেটা আপনি রিয়েল বিজনেস, নট একটা কি বলবো আপনি জাস্ট প্ল্যান আছে কিন্তু আপনি এখনো কোনো বিজনেসের ইনভেস্ট এখনো করেন নাই, সেটা যদি দেখান যে আপনি কনসিডার করছেন ইনভেস্ট করার জন্য, দ্যাট ইজ নট গুড। সো আপনাকে দেখাতে হবে যে আপনি রিয়েল ইনভেস্টমেন্টে অলরেডি ইনভেস্ট করেছেন আপনার বিজনেসে, এবং এটা বিজনেসটা অবশ্যই প্রফিটেবল হতে হবে। দেখাতে হবে যে আপনি বিজনেসটা যখন আপনি অপারেট, নতুন যদি বিজনেসটা হয় তাহলে এটা আমরা প্রেফার করি বেটার নতুন বিজনেস। আপনি ওল্ড বিজনেসও কিনতে পারেন, কিন্তু নতুন বিজনেস হলে বেটার এই জন্য যে নতুন বিজনেসের ইমিডিয়েটলি ট্যাক্স রিটার্ন ফাইল করতে হয় না। সো প্রথম EB2 ভিসা, প্রথম 1 বছরের যে ভিসাটা দেওয়া হয় সেটা ইজি পাওয়া যায় ইজিলি। আর EB2 এমন একটা ভিসা, এটা আপনি ফার্স্ট 1 বছর, তারপরে 2 বছরের জন্য নিলেন, এবং আপনি যদি বাইরে যে কোনো দেশে যান আবার এন্টার করেন তারপরে সেটা আপনাকে এক্সটেনশন দিয়ে দেওয়া হয় 2 ইয়ার্সের। এবং এই ভিসাটার বিউটি হচ্ছে যে এটা আপনি, আপনার স্পাউস এবং আপনার চিলড্রেন আন্ডার 21 যারা সবাই আসতে পারে। সো এই ভিসাটা এখন আমরা এটা ইটস লাইক আ হট কেক রাইট নাও, কারণ ইউএস ইকোনমিতে তারা পছন্দ করছেন যে বাইরের ইনভেস্টররা যেন এসে এখানে ইনভেস্ট করে এবং এখানকার ইকোনমিটা বেটার করতে হেল্প করে। সো এই জন্য এই ভিসাটা রাইট নাও ইটস আ ভেরি গুড ভিসা ফর এভরিবডি। ইশরাত সামি, আমি অনেকগুলো প্রশ্ন আসলে করতে চাচ্ছি সবার হয়ে আপনাকে। ফেসবুকে আমরা প্রশ্ন পেয়েছি। একটি প্রশ্ন যেটি আমি জানতে চাচ্ছি, ব্যবসা, আপনি একটি কথা বলছিলেন যে এখানে আপনি বিজনেসটি কনসিডার করছেন বা বিবেচনা করছেন যে বিজনেস আপনি এস্টাবলিশ করবেন, সেটি ইটস নট এ গুড আইডিয়া। তাহলে কি আপনাকে অলরেডি একটি ব্যবসা সেট আপ নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে হবে? বিষয়টি একটু যদি স্বচ্ছভাবে বলেন আপনি। আপু, আমি যেমন বলেছি আপনাকে অবশ্যই একটা সলিড বিজনেস প্ল্যান আপনার থাকতে হবে, এবং অ্যাক্টিভলি আপনি ওই প্ল্যানটা আপনি ইনকর্পোরেট করছেন। আপনি যে ফান্ডটা এনেছেন সেই ফান্ডটা আপনার বিজনেসে আপনি ইনভেস্ট করেছেন, আপনার ফান্ড একটা রিস্কে আছে, এই জিনিসটা দেখাতে হয় ইউএসসিআইএস। সো প্রথমে আপনি, যদি আমরা নিউ বিজনেস, এটা আসলে তাদেরকে আমরা অ্যাডভাইস করি যে যাদের অ্যাকচুয়ালি বিজনেস একটা ব্যাকগ্রাউন্ড আছে,
তাদের দেশে অথবা যেখান থেকে ওনারা আসতেছেন ট্রিটি কান্ট্রিতে ওনারা একটা স্টাবলিশ বিজনেস আছে, ওই বিজনেসটারই হয়তো সিস্টার কোম্পানি এখানে ওনারা করছেন, সেটা হতে পারে। অথবা উনি একদম নতুন করে কোনো বিজনেস শুরু করতে পারেন, কিন্তু বিজনেসটা যাই হোক না কেন এটা সুপারফিশিয়াল একটা প্ল্যান হলে হবে না, ইট হ্যাজ টু বি সলিড প্ল্যান এবং রিয়েলি এটা অ্যাক্টিভ প্ল্যান, যেটা অ্যাক্টিভ করছে উনি। যেমন আপনি ফর এক্সাম্পল আপনি একটা বিজনেস নিলেন, আমি একটা উদাহরণ দিচ্ছি যে আপনি যদি একটা ক্রাউন ফ্রাইড চিকেন নিলেন, আমি ইটস জাস্ট ফর অ্যান এক্সাম্পল। তো ওখানে ক্রাউন ফ্রাইড চিকেনে আপনার ইনভেস্টমেন্ট হতে পারে হয়তো 100,000 200,000, আই রিয়েলি মানে এক্স্যাক্টলি বলছি না, এটা ডিপেন্ড করে এরিয়ার উপরে আপনি কোন জায়গায় এটা খুলছেন। সো ফর এক্সাম্পল যদি আমরা এটা 75,000 আমরা আনলাম এই ক্রাউন ফ্রাইড চিকেনটা খোলার জন্য, তো আমি টাকাটা ট্রান্সফার করার পরে আমার একটা ধরেন একটা দোকান আমি নিলাম, দোকানে আমার অবশ্যই লিজে একটা মানি ডাউন পেমেন্ট একটা ডিপোজিট দিতে হয়েছে, আমার যে মেশিনারিজ গুলো আমি ইউজ করব সেগুলোর জন্য আমি যে মানি স্পেন্ড করেছি সেটা একটা অ্যাক্টিভ বিজনেস প্ল্যান এবং অ্যাক্টিভলি এটা করছেন এবং আপনার ফান্ডটা একটা রিস্কে আছে। তারপরে আপনি যে আপনার বিজনেস আদার ইকুইপমেন্ট আপনি ইউজ করছেন যেটা আপনার বাই করতে হচ্ছে, এই যে ইনভেস্টমেন্ট আপনি করছেন এবং যে যে খাতে আপনার মানিটা আপনি স্পেন্ড করছেন এগুলো এভরিথিং উইথ দ্য রিসিট এবং এভরিথিং আপনি যে whatever you spend write it down, like use a notebook এবং আপনি লাইক আমাদের অ্যাকাউন্টেন্টরা বুক কিপিং একটা ইয়ে করে, আপনি কত স্পেন্ড করছেন কতটুকু আনছেন, ইটস লাইক এভরিথিং হ্যাজ টু বি মেনটেইন ইন আ বুক, যাতে যখনই ইউএসসিআইএস আমাদেরকে কোয়েশ্চেন করবে যে হাউ ইয়োর ফান্ড ইজ ইন রিস্ক, so we can show them this is how my fund is in risk, I spent this much money already in that business. আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমাদের অনেকেই আছেন যারা B1 B2 ভিসা এসে এটা করেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি, অনেকে মনে করেন যে আমি এই ভিসাতে অ্যাপ্লাই করে দিয়েছি এখন হচ্ছে আমি আমার আর ভিসার স্ট্যাটাসটা মেনটেন করতে হবে না। তো ওইটা আপনার E2 ভিসার জন্য আপনার লিগ্যাল স্ট্যাটাস মেনটেন করে যেতে হবে। সো আপনি যদি E2 ভিসা B2 ভিসা মানে ভিজিটার্স ভিসা এখানে আসেন এবং কোনো বিজনেসে আপনি দেখেন এবং ইনভেস্ট করেন, তাহলে আপনাকে আপনার সেই B2 ভিসাটা স্ট্যাটাস আপনাকে মেনটেন করে যেতে হবে until your E2 visa is granted. So it's very important that আপনার স্ট্যাটাসটা মেনটেন করা। ইশাদ সামি, যার কাছে B2 ভিসাটি নেই বা কখনো তিনি B1-এ বা B2-তে আসেননি এদেশে, তাদের জন্য কি চান্সটি সমপরিমাণেই থাকছে? ফর এক্সাম্পল অনেকে F1 ভিসাতে আছে, উনি যদি এই ধরনের বিজনেসে করতে চায় উনি মুভ করতে পারে, ট্রান্সফার করতে পারে, কিন্তু ওনাকে যে কোনো একটা লিগ্যাল স্ট্যাটাসের মধ্যে থাকতে হবে। E2 ভিসাটার এটা হচ্ছে আপনার লিগ্যাল স্ট্যাটাস আপনার আছে, সেখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন আর কি স্ট্যাটাস। ইললিগ্যাল হয়ে গেলে সেটা ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট বল গেম। That's the other way we have to do. অফকোর্স। ইশরাত সামি, আমাদের ফেসবুকে অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু সেটি করার আগে আমি সবার হয়ে একটি প্রশ্ন জানতে চাচ্ছি। আপনি একটু আগে বলছিলেন যে এই E2 যে বিজনেস ভিসাটি বা ইনভেস্টমেন্ট ভিসাটি, এটি আসলে একটা সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ মানি এটির সাথে জড়িত। তো এটি আপনি কিন্তু কোনো নির্দিষ্ট কোনো অ্যামাউন্টের কথা বলেননি। তো আমার যেটি প্রশ্ন সবার হয়ে যে অ্যামাউন্টের সাথে সাথে কি এটি ভিসাটি পাওয়ার সুযোগটি বা চান্সেস কি আরো বাড়া কমার কোনো প্রসঙ্গ আছে কি? আপু অ্যাকচুয়ালি অ্যামাউন্ট ওরা বলেছে ইন দ্য অ্যাক্ট দ্যাট ইটস আ সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট। সো হোয়াট ইজ সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট? ইটস লাইক ইটস আ কোয়েশ্চেন। আমি আপনাকে আমার কিছু এক্সাম্পল আমি বলেছি যে মিনিমাম আমরা যেটাতে গ্রান্ট হয়েছে ইটস লাইক 75,000 যেটাতে গ্রান্ট হয়েছে মিনিমাম। এটাতে E2 ভিসাতে তারা একটা লাইন বলে দেন নাই যে আপনি এত 100,000 আনতে হবে 200,000 আনতে হবে, বাট আমরা আমাদের ক্লায়েন্টদেরকে সাজেস্ট করি যে as much as you can bring or as much as it require for your business to start and running, like start up korte apnar business start up and running. Arekta jinish hocche E2 visa je the business has to be profitable. It's not just a marginal running of the business. Marginal running hole they are not going to give. So apnar living expense apnar business running expense sob je jodi apni margin e thaken, that is not a good E2. So আপনাকে দেখাতে হবে যে হোয়াট এভার বিজনেস আই এম ইনভেস্টিং
I'm going to make profit out of it. তাহলে আমরা ইশরাত সামি যেটি বুঝতে পারছি যে সর্বনিম্ন এই ভিসাটির জন্য অ্যাপ্লাই করতে সর্বনিম্ন $75,000 এবং সর্বোচ্চ যেটি আপনার ব্যবসার জন্য প্রযোজ্য সেটি সর্বোচ্চ যে কোনো হতে পারে। আমরা ইশরাত সামি একটু I just want to correct you. I don't want to give a figure. কারণ এটা দেখা গেছে অনেক সময় অনেক বিজনেসে আমরা বিভিন্ন কেস লতে যে sometimes 50,000 ও অনেকে বিজনেস করেছে। So it's all depend on many other things of your case. বুঝতে পারছেন? But substantial amount যেহেতু বলেছে, it's more the better. জি ইশরাত সামি, আমরা দুটি প্রশ্ন নিয়ে নিচ্ছি ফেসবুক থেকে। প্রথমটি করেছেন এমডি আর্ট। তিনি বলছেন যে আই এম লিভিং হিয়ার উইথ মাই ফ্যামিলি অন অ্যাসাইলাম. Can my parents apply for E2 visa from Bangladesh? They are very well off, mashallah. So what's your answer to this? Yes, your parents can apply for E2 visa. As I explained earlier on, I have given you like 6 steps. So your parents has to follow all 6 steps. First, you should consult an attorney. That's the first important thing. দর্শক, আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। ইশরাত সামি, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি ফেসবুক থেকে। করেছেন শাহিন আহমেদ সুমন। তিনি বলছেন EB3 ভিসা হতে কতদিন সময় লাগতে পারে? এখন EB3 এটা ভিসা হচ্ছে কারেন্ট, এগুলো সব ভিসা, বাট যেহেতু আমরা প্যান্ডেমিকের মধ্যে আছি and everything is slow right now, so it's taking time, everything taking time. কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কিছু ক্ষেত্রে কিছু এমপ্লয়মেন্ট বেস ক্যাটাগরিতে আমরা দেখি প্রিমিয়াম প্রসেসিং একটা এক্সট্রা ফিস দিয়ে আপনি প্রিমিয়াম প্রসেসিং এ দিতে পারেন, আপনার কেসটা আর্লিয়ার হবে দেন নর্মাল, but then again that is also there is a delay in that also right now. প্যান্ডেমিকের কারণে আসলে সবকিছু গতি মন্থর হয়ে গিয়েছে। আমাদের সাথে ফোনে অনেক দর্শক আছেন ইশরাত সামি, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমি তৌহিদ বলছি জামাইকা থেকে। জি, আমি তৌহিদ বলছি জামাইকা থেকে। ভাইয়া, আপনি আপনার ভলিউমটি কমিয়ে নেবেন, আমাদের কথা এখানে ইকো হচ্ছে। জি, শুনতে পাচ্ছেন এখন? জি জি। আমার প্রশ্নটা হচ্ছে, আমার মামা আমাদেরকে ফ্যামিলি পেজে আমাদের এখানে আনে, কিন্তু আমরা বাংলাদেশে আমরা স্টাডি করছিলাম, কোনো কারণে বয়স কম করে মানে প্রাইমারি আপনার সার্টিফিকেট দিয়ে এখানে আনছে। কোনো কারণে অন্য কোনো মামার একটা ফ্রেন্ডস, সে হয়তো বা হিংসাপ্রয়ণ ভাবে এরকম ভাবে বলতেছে যে আমরা যখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করব, সে যদি ইমিগ্রেশনে কোনো রিপোর্ট করে এটা আমাদের সিটিজেনশিপে কোনো সমস্যা হবে কিনা, বা আমার মামা যে আনছে তাকেও নাকি বলছে যে এটা তার বিরুদ্ধে নাকি ইমিগ্রেশন কোর্টে সে বা কোনো ধরনের কমপ্লেইন করতে চায়, এটা কি কোনো ইন ফিউচারে কোনো সমস্যা হবে কিনা যদি আমরা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করি? হ্যাঁ, কমপ্লেইনটা যদি বেসলেস হয়, কমপ্লেইন যদি ইমিগ্রেশনের কাছে কেউ করে অবশ্যই তারা সিরিয়াসলি নেয় সেটা, কিন্তু কমপ্লেইন যদি ওরা আপনাদেরকে অযথা একটা হয়রানির শিকার হতে পারে, কিন্তু আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন, এবং আপনি যদি উনি যে কমপ্লেইন করেছেন তার যদি সেটা যদি বেসলেস হয় তাহলে তো এটা টিকবে না। কিন্তু আপনি আগে আপনাকে দেখতে হবে যে হোয়াট ইজ দ্য বেসিস, ওনারা আপনাকে কি বলছেন, কি থ্রেট দিচ্ছেন। তো আপনি যদি অ্যাপ্লাই করেন এবং ইন্টারভিউতে যান এবং ইন্টারভিউইং অফিসার যদি আপনাকে এই ধরনের কোনো কিছু উল্লেখ করে, লট অফ দ্য টাইম তারা আপনাকে জিজ্ঞেস করবে এই প্রশ্নগুলো যে আপনি কি এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত, আপনি কি এটা করেছেন, আপনি এভাবে, এগুলো আপনাকে যখন ডিটেলস কোনো কিছুতে জিজ্ঞেস করবে তখন আপনাকে সেটা সেইভাবে অ্যান্সারটা আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে দিতে হবে। তো আপনি যদি মনে করেন যে ভাইয়া এরকম কোনো সমস্যা হতে পারে, সো আপনি আগে থেকে একটা অ্যাটর্নির সাথে কনসাল্ট করেন যে ওনারা আপনাকে কি বলছে। আমি পাবলিক টিভি মিডিয়ার মাধ্যমে এটা জিজ্ঞেস করতে চাচ্ছি না যে অ্যাকচুয়ালি ডিটেলসটা কি। সো গো অ্যান্ড টক টু অ্যান অ্যাটর্নি, উনি আপনাকে কারেক্টলি গাইড করবেন। ইশরাত সামি, আমরা আরেকটি ফোন কল নিয়ে নিচ্ছি। দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি দর্শক, আপনি প্রশ্নটি করুন।
যে আমার কোশ্চেনটি হলো, আমি ভিজিট বিষয়ে আছি, আমি এখন এটা স্টুডেন্ট বিষয়ে কিভাবে যাব এবং স্টুডেন্ট বিষয়টা কতদিন পাইতে পারি? ইরশাদ স্টুডেন্ট সামি। ভিসা পেতে আপনার কত সময় লাগবে? আপনি পারেন ভিজিট ভিসা থেকে আপনি স্টুডেন্ট ভিসায় স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারেন। কতদিন লাগবে? ইটস এগেইন ইটস অল ডিপেন্ড অন আপনি বিগিনিং এ আপনার সব ডকুমেন্টেশন একসাথে দিয়ে যদি সাবমিট করা হয় আপনার অ্যাপ্লিকেশনটা, তাহলে একটু আর্লিয়ার রেসপন্স পাওয়া যায়। কিন্তু আমি আবারও বলছি, আগের মতো আমরা ডিউরিং দ্য প্যান্ডামিক আমাদের USCIS bogged down with cases, so it's taking little bit longer time than normal. দর্শক আশা করছি আপনি প্রশ্নের উত্তরটি পেয়েছেন। ইশরাত সামি, আসলে এই USCIS এর যে প্রসেসিং টাইম বলি বা বিভিন্ন কার্যবিধি কিন্তু আসলে মন্থর হয়ে গেছে এবং আমাদের কাছে তথ্য অনুযায়ী 13,000 এমপ্লয়িজ লেইড অফ হয়েছেন। তো এই কারণেই আসলে দর্শক অনেক সময় আমাদের প্রশ্ন করে থাকেন যে অনেক সময় লেগে যাচ্ছে, কেন লাগছে, অনেক উদ্বিগ্ন থাকেন তারা। তো আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তারা কিছুটা হলেও পরিষ্কার একটি ধারণা পাবেন যে কেন এইরকম লেট হচ্ছে। ইশরাত সামি, আমরা ফোন কল তো নেবই, তার আগে একটি প্রশ্ন ফেসবুক থেকে নিয়ে নিচ্ছি, করেছেন হাসান ফয়সাল। তিনি জানতে চাচ্ছেন যে ফিঙ্গারপ্রিন্ট হওয়ার কতদিন পর সিটিজেনশিপ ইন্টারভিউ হয়? এটা ডিপেন্ড করে আপনি কোন স্টেটে আছেন। যদি আপনি নিউ ইয়র্ক স্টেটে থাকেন, এটা আপনার মিনিমাম 7 months to a year লাগতেছে। আর যদি নিউ জার্সিতে থাকেন, আমাদের পাশাপাশি স্টেট, ইটস টেকিং ফিউ মান্থস অনলি। আমাদের এরকমও হচ্ছে কানেক্টিকাটে উইদিন 4 months উই গট ইন্টারভিউ ডান। নিউ জার্সিতেও ওরকম 4 to 6 months। ইটস অল ডিপেন্ড আপনি কোন স্টেটে আছেন। ইশরাত সামি, আমরা একটি ফোন কল নিয়ে নিচ্ছি। দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোশাররফ। আমার প্রশ্নটি হলো, E2 বিজনেস বিষয়ে আমি এখানে আছি, আমার ভাই বাংলাদেশে, ওইখান থেকে সরাসরি সে এখানে ইনভেস্ট করে তারপর আসতে পারবে কিনা? ধন্যবাদ প্রশ্নের জন্য। সুন্দর প্রশ্নটি। আপনার ভাই পারবে বাংলাদেশ থেকে, কারণ বাংলাদেশ E2 কান্ট্রির মধ্যে, ট্রিটি কান্ট্রিজ এর মধ্যে, 80টা কান্ট্রির মধ্যে বাংলাদেশ ইনক্লুডেড। সো উনি পারবেন। আপনি ওনার হয়ে বিজনেসটা বিগিনিং এ স্টার্টিংটা আপনি করতে পারেন। ওই স্টেপগুলো, আমি যে স্টেপগুলো আপনাদেরকে বিগিনিং অফ দ্য এই শোতে বলেছি, ওগুলো আপনাকে ফলো করতে হবে। এবং উনি ওনার ওয়াইফ এবং বাচ্চা আন্ডার 21 যারা আছেন তারা আসতে পারবে। আন্ডার 21 আনম্যারিড চিলড্রেন। আরেকটি প্রশ্ন মোস্তফা জামান স্বপন তিনি করেছেন। তিনি বলছেন যে E2 ভিসা ইনভেস্টমেন্টের জন্য কি পরিমাণ অর্থায়ন প্রয়োজন হবে? আপনি যদি আমাদের অনুষ্ঠানটি শুরু থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার ধারণাটি এর মধ্যে হয়ে যাওয়ার কথা। আর যদি সেটিও না হয়ে থাকে, ইশরাত সামি, আপনি কি রিপিট করবেন? হ্যাঁ, অবশ্যই। অনেকেই হয়তো দেখেননি বিগিনিং অফ দ্য শো। ভাইয়া, এখানে এই অ্যাক্টের মধ্যে বলা হয়েছে যে সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ ক্যাপিটাল, এই ফান্ডটা আপনাকে আনতে হবে। তো বাইরের কোনো দেশ থেকে USA তে আনতে হবে। তো এই সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্টটা ডিপেন্ড করবে আপনার কি ধরনের বিজনেস আপনি করতে চাচ্ছেন এখানে। তো আমরা দেখেছি আমাদের আগে আমরা দেখেছি 50,000ও আমরা করেছি কেস। কিন্তু রাইট নাও এখন যেহেতু US এর ইকোনমিক তে ক্রাইসিস চলছে, সো USCIS এবং US গভর্নমেন্ট E2 ভিসাকে ইনভাইট করছে রাইট নাও মোর দেন এনি আদার টাইম। সো সেই জন্য সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্টের রেইজটা একটু বেশি থাকলে বেটার। তো আমরা এখন অ্যাডভাইস করছি যে আপনারা মিনিমাম 100,000 ট্রাই ইট, বাট ইটস অলসো ডিপেন্ড অন আপনার বিজনেসটা। সো 75,000 হতে পারে, 100,000 হতে পারে, বাট কোনো বার নাই যে এইটুকুই আপনার হতে হবে। আমরা একটি ফোন কল নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমি ব্রঞ্জ থেকে জাহিদ বলতেছি। জি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে EB3 ভিসা নিয়ে যদি আমেরিকাতে কেউ আসে তাহলে ওর ইমিগ্রেশন স্ট্যাটাসটা আমেরিকাতে কি হবে? ধন্যবাদ দর্শক, খুব সুন্দর একটি প্রশ্ন ধন্যবাদ করেছেন। আপনার প্রশ্নের জন্য। ভাইয়া, আপনি নিজেই বলেছেন ভিসা। ভিসা মানে আপনি এখানে ব্যবসা করতে পারবেন, আপনার স্পাউস
এবং আপনার চিলড্রেন আপনার সাথে এসে থাকতে পারবে। সো আপনি প্রথমে ভিসাগুলো এই জন্যই ভিসা বলা হয়, কারণ এট দ্য বিগিনিং এ আপনি এটা ভিসা হিসাবে আপনার ইন্টেনশনটা টেম্পোরারি ইন্টেনশন শো করছেন। পরে ইভেন্চুয়ালি আপনার বিজনেস ভালো করেন, আপনি চাকরি করেন, যেটাতেই হয়, ইভেন্চুয়ালি লেটার অন যে আপনি পার্মানেন্ট ইন্টেনশন যদি পার্মানেন্টলি এখানে কিছু করতে চান, সেটা দ্যাটস আ ডিফারেন্ট ডিসকাশন অল টুগেদার। সো আজকে আমরা কনসেন্ট্রেট করছি E2 ভিসা আর EB2 ভিসার উপর। সো আনাদার ডে হয়তো আপু আরেকটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করবে যেখানে আমরা ডিটেলস আপনি যেটা জানতে চাচ্ছেন এই ধরনের সাবজেক্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই করব। ইশরাত সামি, আরেকটি ফোন কল নিয়ে নিচ্ছি আমরা। দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমি তুলি বলছিলাম। আমার একটা প্রশ্ন, আমার ভাই আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করেছে, I-30 অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ভিসা ফি জমা দেওয়া হয়েছে একজনের। সেক্ষেত্রে কি মায়ের জন্য আলাদা ভিসা ফি দিতে হবে বা মাকে কখন ইনক্লুড করতে হবে সেটা জানতে চাচ্ছিলাম। দেখেন, আমরা অলওয়েজ আমাদের দুইটা ইন্ডিভিজুয়াল, মা এবং বাবা, সো দে হ্যাভ টু হ্যাভ টু ডিফারেন্ট অ্যাপ্লিকেশন এবং দুইজনের ডিফারেন্ট ফিস জমা দিতে হবে। এবং আরেকটা প্রশ্ন যে কতদিন লাগছে সময়, হোয়াট ওয়াজ ইট? জি, হ্যাঁ, দেখেন, আমরা প্যান্ডেমিকের আগে যে অ্যাপ্লিকেশন গুলো আমরা কমপ্লিটলি সাবমিট করে দিয়েছি, মানে অল ডকুমেন্টেশন এভরিথিং ওয়াজ সাবমিটেড, এবং আমরা খালি ইন্টারভিউর জন্য ওয়েট করছিলাম। সেই ইন্টারভিউগুলো এসে আমরা পাচ্ছি এখন সেপ্টেম্বর মাসে, উইচ ইজ লাইক প্যান্ডেমিক শুরু হয়েছে মার্চ 2020-তে, আর এখন আমরা 2021-এর সেপ্টেম্বরে এসে ওই ইন্টারভিউ ডেট পাচ্ছি ডিউ টু প্যান্ডেমিক। সো ইটস টেকিং টাইম। ফেসবুক থেকে একটি প্রশ্ন আপনার জন্য নিয়ে নিচ্ছি। ইফাত রহমান আবির, তিনি জানতে চাচ্ছেন US এম্বাসি ঢাকায় F2B ভিসার ইন্টারভিউ কি এখন নেওয়া হচ্ছে? আমি একটু আগেই বলেছি, আজকেই আমরা ঢাকা এম্বাসি কনসুলেট খুলে দিয়েছে এবং আমাদেরকে ইমেল করেছে আমাদের বিভিন্ন ক্লায়েন্টের ইন্টারভিউ ডেট দিয়ে। সো অবশ্যই তারা করবে। ইটস গোয়িং টু টেক প্রায়োরিটি বেসিসে, যেমন স্পাউসদের ভিসা, প্যারেন্টসদের ভিসা, এই ভিসাগুলোকে প্রায়োরিটি দেওয়া হবে, চিলড্রেনদের ভিসা, এগুলোতে প্রায়োরিটি দিয়ে পরে এগুলো করা হবে। এবং যদি আপনি দেখাতে পারেন যে আপনার, উনি বলেছে F2 ভিসা, তো এমার্জেন্সি যদি কিছু দেখানো যায় তাহলে এটা এক্সপেডাইট করা সম্ভব। আমরা আরেকটি ফোন কল নিয়ে নিচ্ছি। দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি ওয়াশিংটন স্টেট সিয়াটল থেকে বলছি। তো আমি জুলাই মাসে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছি। তো আপু কতদিন লাগতে পারে সেটা জানতে চাচ্ছিলাম। ইন্টারভিউর জন্য আমাকে কতদিনে ডাকতে পারে? আপু, আপনি জুলাই মাসে করেছেন, নাও ইটস লাইক সেপ্টেম্বর, এখন অনলি ফিউ মান্থস। আপনি খুব শীঘ্রই, সিয়াটলে অত ব্যাকলগ নাই, সো আপনি খুব তাড়াতাড়ি আপনার ইন্টারভিউ ডেট পেয়ে যাবেন। যে আরো ফোন কল আমাদের আছে, আমরা ফোন কলগুলো নিয়ে নিই। দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি আপু, আমার নাম মোশাররফ, আমি ফ্লোরিডা থেকে বলছি। জি, আমার প্রশ্নটা কি করবো আপু? অবশ্যই আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে চাচ্ছি আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা হলো যে আমার বাইকে আমি বিজনেস বিষয়ে এখানে আনতে চাই বাংলাদেশ থেকে। সে বাংলাদেশে অবস্থান করতেছে, এখানে যে সে ইনভেস্ট করবে একক তার নামে হইতে হবে না পার্টনারশিপে সে গেল হবে? ভাইয়া, পার্টনারশিপে গেলে হবে বিজনেসে। আপনি যদি ওল্ড বিজনেস কিনেন সেটার একটা ওয়ে হতে হয়, আবার যদি নিউ বিজনেস ওপেন করেন সেটার আরেকটা ওয়ে। সো আপনি করতে পারেন এটা। ওকে, আমাদের ছোট একটি বিরতিতে যেতে হচ্ছে, কিন্তু দর্শক অনেক প্রশ্ন আছে এবং অনেক উত্তরও আছে, সমাধান আছে, আপনারা কোথাও যাবেন না, ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার TVN24 অ্যানালিসিস শোটিতে, এবং আমি আছি সাথে নাফিস আহমেদ। আমাদের সাথে আছেন একজন ইমিগ্রেশন অ্যাটর্নি। আজকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, যেটি আশা করছি যে আপনাদের সবাইকে এটি অনেক উপকার দেবে। বিরতির আগে ইরশাদ সামি আমাদের অনেকগুলো ফোন কল এসেছিল, আমরা সেগুলো থেকে একটি কল নিয়ে নিচ্ছি। দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি শফিক কুইন্স থেকে বলছি। জি, আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি থাকি নিউ ইয়র্কে, আমি কি নিউ জার্সির রেসিডেন্স হয়ে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা, নিউ জার্সির অ্যাড্রেস দিয়ে নিউ জার্সিতে? ধন্যবাদ ভাইয়া, দর্শক। আপনি যেখানকার রেসিডেন্ট সেখানেই আপনি অ্যাপ্লাই করবেন। এখন আপনি যদি নিউ জার্সিতে অ্যাড্রেস মুভ করেন, তাহলে অবশ্যই নিউ জার্সির অ্যাড্রেসে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ইরশাদ সামি, আমাদের আরও অনেক ফোন কল আছে, ফেসবুকে অনেকগুলো প্রশ্ন আছে। ফেসবুকের প্রশ্নটি আমি নিতে চাচ্ছি। প্রশ্নটি করেছেন মাহমুদ কাদেরি। তিনি বলছেন যে 2007 সালে তার ভাই তাদের ফ্যামিলি ইমিগ্রেশনে তাদের জন্য অ্যাপ্লাই করে, এবং ডিসেম্বরে 2020-এ তারা তাদের সমস্ত পেপার ওয়ার্কগুলো কমপ্লিট করেন। এখন যে মেডিকেল রেকর্ড বা পুলিশ যে ভেরিফিকেশন এবং তার পাসপোর্ট, এগুলো এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে। তো তিনি জানতে চাচ্ছেন যে আমার নেক্সট স্টেপ কী, কারণ তিনি একটি কথা বলেছেন যে প্যান্ডেমিকের কারণে সব কিছু ডিলেইড হয়ে গেছে এবং এর মধ্যে তার সব কিছু এক্সপায়ার্ডও হয়ে গেছে। তো তিনি কি করবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ভাইয়া। আপনার যে ডকুমেন্টেশন গুলো আপনি বলছেন যে আপনার মেডিকেল এবং পুলিশ ভেরিফিকেশন, বাংলাদেশে পুলিশ ভেরিফিকেশনটা হতে সময় লাগে একটু বেশি। তো আপনি প্রথমে একটা ফার্স্ট থিং আপনি করবেন, সেটা হচ্ছে যে আপনি এমবাসিকে একটা আপনার স্ট্যাটাসটা জানার জন্য একটা রিকোয়েস্ট পাঠাবেন ইমেইলে। সেই ইমেইলে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার কেস নাম্বার দিবেন, এবং সাবজেক্টে আপনি বোল্ড করে লিখে দিবেন যে আপনি কি জানতে চাচ্ছেন, কি রিকোয়েস্টটা। সো এটা আপনার অ্যাডজাস্টমেন্টটা চেক করার জন্য আপনি ইয়ে করতে পারেন, রিকোয়েস্ট ফর আপনার হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ ইয়োর কেস। এটা হচ্ছে ফার্স্ট থিং। আর আপনার যে পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায় এবং আপনার যে পুলিশ ভেরিফিকেশন, আপনি চাইতে পারেন ইউএস কাউন্সিলের, আপনি ইমেলের মাধ্যমে বলতে পারেন যে আপনার পাসপোর্টটা এত তারিখে এক্সপায়ার হয়ে গেছে, আপনি আপনার ওল্ড পাসপোর্টটা চান আপনার নিউ পাসপোর্টটা রিনিউ করার জন্য। বাট বি ভেরি কেয়ারফুল। সামটাইমস আমরা আমাদের বিভিন্ন ক্লায়েন্টের জন্য আমরা যখন এটা করি, তখন অনেক সময় এমবাসি আপনাকে ইমেল পাঠায় যে তুমি কি এটা উইথড্র করছো কিনা, ভিসাটা তুমি নিতে চাচ্ছ না, এরকম কিছু। তো তখন আপনাকে ক্লিয়ারিফাই করতে হবে। সো ডোন্ট মেক আ মিস্টেক and just say thinking that oh they are asking me this and yes bole dibe. Make sure you clarify to them that listen, my passport is expiring, so I need to renew my passport and I need my old passport back. That's how you have to clarify. Otherwise প্রবলেম ক্রিয়েট হয়েছে এরকম প্রিভিয়াসলি, যাদের ওনারা বলেছে যে তোমরা অ্যাবান্ডন করেছো, তোমরা তোমাদের পাসপোর্ট নিয়ে গেছো এবং তোমরা এই ভিসাটা অ্যাবান্ডন করছো, and that is not the case. So এটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে কেয়ারফুলি এবং ক্লিয়ারলি। আসলে আমার ওনার প্রশ্নটি পড়ে মনে হয়েছিল একটু সেন্সিটিভ বিষয়। তো অনেক সময় যেটি হয় দর্শক, যে আপনারা যদি কোনো অ্যাটর্নি অভিজ্ঞ যারা আছেন তাদের প্রতিনিধিত্ব নিয়ে যদি আপনারা কাজটি করেন, সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার আশঙ্কাটি কম থাকে এবং কাজটিও অনেক ভালো হয়। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, করেছেন উম্মে সুমি। তিনি জানতে চাচ্ছেন যে F4 ক্যাটাগরি ভিসা কি ইন্টারভিউ এগুলো রেগুলারাইজ হয়েছে? আমরা বলেছি আমরা মাত্র এমবাসি খুলেছে এবং আমরা ইমেল পাচ্ছি, আজকেই খুলেছে, এবং আমরা আমাদের অনেক ক্লায়েন্টের ইমেল পেয়েছি ইন্টারভিউ দিয়ে, বা যাদেরগুলো দিচ্ছে সবই হচ্ছে যে প্যারেন্টস, চিলড্রেন এন্ড স্পাউস। আমরা এখনো F4 সিবলিংসদের গুলো এখনো পাইনি, বাট আমরা খুব আশাবাদী যে এমবাসি খুব শীঘ্রই এই অ্যাপয়েন্টমেন্ট গুলো স্কেজুয়াল করবে। আমরা ফোন কল নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, লাইনে আছেন? আমরা শুনতে পাচ্ছি, দর্শক আপনি বলুন। আমার এখন একজনের পরে আমি দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্নটি করুন। আমি প্রশ্ন করছি তো।
আমি 2006-এ আমার ছেলে 2 মেলে অ্যাপ্লাই করছি। এখন ভিসা ফ্রি সবকিছু নিয়ে গেছে। তারপর একটা নাতি আমার 21 হয়ে যাইতেছে, ভিসা কোনো কিছু হয় নাই, ভিসা ফ্রি সবকিছু। এদিক দিয়ে আমার শেষ হয়ে যাইতে গিয়েছে। হ্যালো জি দর্শক আমরা শুনছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি শেষ হচ্ছে আমার আপনার? 2000 দর্শক আপনি প্রশ্নটি 2006-এ আপনি প্রশ্নটি করেছিলেন, আপনি বলতে থাকুন, আমরা শুনতে পাচ্ছি। আর ভলিউমটি কমিয়ে দিন টিভির। এখন ভিসা ফ্রি সবকিছু নিয়ে গেছে। তারপর একটা নাতি আমার 21 হয়ে যাইতেছে, ভিসা কোনো কিছু হয় নাই, ভিসা ফ্রি সবকিছু। এদিক দিয়ে আমার শেষ হয়ে যাইতেছে, পাসপোর্টের ডেট। আর তারপরে জি বুঝতে পারছি দর্শক, আপনি ফ্যামিলি ভিসা নিয়ে কথা বলছেন, আপনি একটু সাথে থাকুন আমাদের। ইশরাত সামি, কোনো প্রশ্ন আছে কি দর্শকের কাছে? হ্যাঁ, আমার প্রশ্ন আছে। দর্শক, আপনি বলেছেন আপনার মেয়ের জন্য অ্যাপ্লাই করেছেন, ম্যারিড, বাচ্চা কাচ্চা, আপনি নিশ্চয়ই সিটিজেন, তাই তো? এবং আপনার নাতির বয়স 21-এর বেশি হয়ে যাচ্ছে, এটাই তো? কোনো ডাকে না, কোনো কিছু করে না। তারপরে এদিকে পুলিশ ভেরিফিকেশন সবকিছু শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, শুনেন আপু, একটু আগে আমি আরেকটা দর্শকের প্রশ্নের উত্তরে আমি এটা বলেছি যে আপনি যেটা করবেন, আপনার নাতির বয়স যদি 21-এর বেশি হয়ে যাবে মনে করেন আপনি, তাহলে সিএসপি আন্ডারে চাইল্ড প্রোটেকশন ওইটা আপনি অ্যাপ্লাই করেন। আপনার যদি লয়ার না থাকে, আপনি লয়ারের মাধ্যমে এটা করেন যাতে আপনার নাতি আসতে পারে এই অ্যাপ্লিকেশনে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যেটা হচ্ছে আপনার সব জিনিস দিয়ে দিয়েছেন, যেমন পুলিশ ভেরিফিকেশন, আপনার হয়তো সেটা আবার করতে হতে পারে, কিন্তু সবার আগে আপনি যেটা করবেন, আপনি একটা ইমেল করবেন এমবাসি কে, ইনকোয়ারি, আপনার স্ট্যাটাসটা কি অ্যাপ্লিকেশনের, ওটা দেখে ইমেল করবেন। এখন ডিপেন্ড করে আপনার অ্যাপ্লিকেশনটা কোথায় আছে। এটা কি এনভিসি সব কাজ কমপ্লিট করে ইন্টারভিউর জন্য ওয়েট করছে, না এভরিথিং ইজ সেন্ট টু ঢাকা এমবাসি? সো আমি বুঝতে পারছি না আপনার অ্যাপ্লিকেশনটা। সো আপনি আপনার পার্টিকুলার কেসের সব ইনফরমেশন নিয়ে একটা অ্যাটর্নির সাথে যোগাযোগ করেন, যে আপনাকে রাইটলি গাইড করতে পারবে আপু। কারণ অনেক সময় লিটল বিট অফ কমপ্লিকেশনের জন্য আপনার পুরো কেসটা ডিনাই হয়ে যেতে পারে। সো বি ভেরি ভেরি কেয়ারফুল। আপনি অনেক বছর ধরে ওয়েট করেছেন এই কেসের জন্য, সো একটা পরামর্শ নেন এবং আপনি কিভাবে এগোবেন। অ্যাটর্নিরা যেমন আমরা ডাইরেক্টলি তাদের ইমেল অ্যাড্রেস আছে আমাদের, বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন জায়গায় আমরা ইমেল করতে পারি এবং ইমেলের রেসপন্স তারা ইমিডিয়েটলি দেয়। সো এইটাই আপনি এভাবে বেনিফিট নিতে পারবেন আর কি। এবং তারা কি ডকুমেন্টেশন আপনার মোর নিড করে সেটাও তারা আপনাকে জানানোর আগে আপনি তাদেরকে রিচ করতে পারেন। সো এইভাবে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে রিমাইন্ডার দেওয়া হয় যে হ্যালো আই এম ওয়েটিং, আর একটা হচ্ছে যে হোয়াট এভার আই নিড লেট মি নো, সো আই মেক এভরিথিং রেডি। যখন তুমি ইন্টারভিউ ডেট দিবে তখন যেন সবকিছু নিয়ে যায় আর কি। আমাদের আরো অনেক ফোন কল আছে, আমরা কিন্তু সময়ের শেষের দিকে চলে এসেছি, আমরা ফোন কল নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন সাথে, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি দর্শক শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি আসসালামু আলাইকুম, আমি ব্রঞ্জ থেকে আনোয়ার বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। বলেন ভাইয়া। জি আপু, আমি হ্যালো দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। 2000 বলেন। দর্শক আমি একটু বলে দিতে চাই সবাইকে যে আপনারা যখন ফোন করবেন দয়া করে আপনারা টিভির ভলিউমটি অবশ্যই কমিয়ে রাখবেন, এখানে প্রতিধ্বনি হয়, আমাদের শুনতে সমস্যা হয় আসলে। আপু, আমি 2014 থেকে আমি অ্যাসাইলাম স্ট্যাটাস নিয়ে আসি। তো 2017-তে আমাদের ইন্টারভিউ হয়েছে। 2014 থেকে অ্যাসাইলাম স্ট্যাটাস নিয়ে আসি, তারপরে 2017-তে। দর্শক আমরা শুনতে পাচ্ছি 2017-তে আপনার ইন্টারভিউ হয়েছে, এরপরে আপনি হয়েছিল একটু সাথে। তারপরে আমাদের কিছুদিন আগে আমাদের আবার কোর্টের একটা ডেট এসছে, 2021 জুনে কোর্টের ডেট, ফার্স্ট ডেট। এর মধ্যে আমি বছর 2 হলো আমি যেখানে কাজ করতাম সেখানে আমি
প্রায় $1,00,000 ইনভেস্ট করে আমি শেয়ার হোল্ডার হিসাবে ওখানে আছি। জি, আচ্ছা, এরপরে আমাদের এই 2021-এ আমাদের কোর্টের রেফারেল লেটার এসেছিল। এরপরে ওই লেটার আমাদের লয়ারের কাছে জমা দেওয়ার পরে আবার আমাদের নেক্সট ইয়ার জুন 2022-তে আমাদের কোর্ট ডেট পড়ছে। কিন্তু এর মধ্যে আমার ইনভেস্টমেন্ট 2 বছর হয়ে গেল, আমার $1,00,000 ইনভেস্টমেন্ট করা আছে একজন শেয়ার হোল্ডার হিসাবে, সেটা আইনগতভাবে সবকিছু করা আছে। ইভেন এর মধ্যে আরেকটা কথা হলো, আমি যখন যে এখানে কাজ করতাম এর মধ্যে আমার একটা দুর্ঘটনাও ঘটেছিল, লাইক রাবারিং মতো কেউ আমাকে মানে চুরি করতে এসে আমার সাথে মারামারি করে আমার সাথে কিছুটা আমাকে ইনজুরও করছিল। কিন্তু সেই ব্যাপারে আমার ভালো নলেজ ছিল না, আমি সেই ব্যাপারে আমার লয়ারকেও জানাই নাই। এখন আমার যে প্রশ্নটা সেটা হলো আপুর কাছে, যেহেতু আমার ইনভেস্টমেন্ট এবং আমার অ্যাসাইলাম ইন্টারভিউ হয়ে গিয়ে আবার আমার ফার্স্ট কোর্ট ডেট এসছে 2022 জুনে। এখন আমার ইনভেস্টমেন্ট প্লাস আমার যে একটা দুর্ঘটনা ছিল, যেটা একেবারে সিআইডি থেকে শুরু করে এরাও অনেকে এসে আমার অনেক কিছু করে নিয়ে গেছে, কিন্তু আমার কাছে ওই প্রোটেকশন লেটারটা ছিল, এখনো আছে। তো আমি আমার এর মধ্যে আমি কি আশানুরূপ ফল পেতে পারি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ভাইয়া, আপনি বলেছেন আপনার একটা রবারি হয়েছিল, আপনি ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখন আমার দেখতে হবে আপনার কেসের সব ডকুমেন্টেশন দেখে বলতে হবে যে আপনি কোয়ালিফাই করবেন কিনা। আর একটা জিনিস হচ্ছে, ইউ ভিসায় কিন্তু ভেরি ভেরি লং ওয়েট টাইম। সো যেটা আমাদের বাইডেন প্রশাসন বলেছে যে তারা এটাকে ত্বরান্বিত করার ব্যবস্থা করছেন ইউ ভিসা। সো এটা হচ্ছে একটা। আর সেকেন্ড হচ্ছে যে আপনি বলেছেন আপনি $1,00,000 ইনভেস্ট করেছেন, বাট এখানে ইনভেস্টটা যে আপনি কিভাবে করেছেন, কোন প্রসেসে করেছেন, আমি কিছুই জানি না, এবং আমি এই মিডিয়ার মাধ্যমে এই প্রশ্নগুলো আপনাকে করতে চাচ্ছি না। সো আপনি একটা কনসালটেশন করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় যাচ্ছেন। আপনি ইনভেস্টমেন্ট যদি আপনি প্রপার ওয়েতে করেন তাহলে আপনি ইনভেস্টমেন্ট ভিসাতে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যেহেতু অ্যাসাইলাম কেস অলরেডি আছে, আপনি অলরেডি কোর্টের ডেট পেয়ে গেছেন জুন 2022-তে, which is not very far. সো আপনি যদি প্রপারলি আপনার কেসটা উইথ সাপোর্টিং এভিডেন্স দিয়ে যদি প্রপারলি ফাইল করেন এবং প্রপার টেস্টিমনি দিতে পারেন, দেন আপনি অ্যাসাইলাম কেস উইন করা সম্ভব। ইটস নট ডিফিকাল্ট থিং। সো ইউ ক্যান গো আইদার ওয়ে। বাট আমি আসলে আপনার যেহেতু পুরো ফ্যাক্টসটা আমি জানি না, তাহলে আমি আপনাকে অ্যাডভাইস করতে পারতাম যদি জানতাম যে আপনি কোন পথে গেলে আপনার জন্য বেটার অপশন। সো ইউ হ্যাভ টু কনসাল্ট অ্যান অ্যাটর্নি। জি, দর্শক যেভাবে ইশরাত সামি বললেন, ইশরাত সামি আমার নিজেরও মনে হচ্ছিল যে এই দর্শক যিনি ফোন করেছেন তার কেসে কিন্তু অনেকগুলো দিক আছে, অনেকগুলো ডাইমেনশন আছে। তো আমি বলবো দর্শক যে আপনি অভিজ্ঞ কারো প্রতিনিধিত্ব নিন, এতে যেটা হয় যে আপনার কেসটি কিন্তু একটি ভালো দিক পাবে, একটি ডিরেকশন পাবেন আপনি। ইশরাত সামি, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আপনি অনেক চমৎকার করে উত্তরগুলো দিয়েছেন। আশা করছি আমাদের দর্শক উপকৃত হয়েছেন। আমরা সময়ের শেষ প্রান্তে চলে এসেছি, আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমাদেরকে বিদায় নিতে হচ্ছে আজকের জন্য, কিন্তু অবশ্যই আপনারা TVN 24-এর সাথে থাকতে ভুলবেন না, এবং যেটি ভুলবেন না, সুস্থ থাকতে, ভালো থাকতে এবং নিরাপদে থাকতে। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।